মনে কি পড়ে না রমনার উদ্যান একটি কণ্ঠে বেজে উঠেছিল জাতির কণ্ঠস্বর। শত বছরের কারাগার থেকে শত পরাধীন ভাষা একটি প্রতীক কণ্ঠে সেদিন বেজেছিল সাচের রক্ত মাখানো চিঠি। গ্রাম থেকে গ্রামে, মাঠ থেকে মাঠে, গঞ্জের সুবাতাসে সে চিঠি ছড়ায় রক্ত খবর, সে চিঠি ছড়ায় খুন, স্বজনের হাতে করটিতে জলে সে চিঠির সে আগুন। শ্মশান নগরী খাতা রাজপথে কাকেরা ফুলদার পড়ে রল মাঝে সাত বসে শতস্মৃতি মায়া পিঠা। পড়ে রল ঘরে স্বজনের লাশ, উনুনে ভাতের হাড়ি, তাও চেয়ে বেশি বিস্ফোরণে যারা জ্বলন্ত হয়ে গর্জে উঠেছে শত শত গ্রেনেডের শত শব্দের মতো। গ্রামের বড় খাইতরের পরে মাথায় মানে হাউসের ঘর তারা আমি গিয়েছিলাম আর কতদিন কত রক্তের বলি প্রতিটি ইচ্ছে মাটিতে কি করে আগে দিল হলতা এখন কি করা হুজুরি হ্যালো, যেহেতু আমাদের অতিথিবৃন্দ এসে গেছে এর জন্য আমরা দুঃখিত। যদি জায়গা না থেকে থাকে আমরা নিজেই আমাদের সুখ দুঃখের সাথী, যে মানুষগুলি আমাদের বিপদে আপদে পাশে থাকে সেই মানুষগুলিকে আমরা সারতে পারিনি বলেই আমরা ছোট্ট পরিসরে আমরা আজকের আয়োজন অনুষ্ঠানের সার্থকতা এনে দেবে। আমাদের অহংকার, আমাদের গায়ের সন্তান, সুখ দুঃখের সাথী জানাচ্ছি আমাদের সর্বজন শ্রদ্ধেয়, আমাদের সুখ দুঃখের সাথী, বিপদে আমাদের পাশে থেকে আলহাজ আইবুর রহমান শাহ, জনাব আলহাজ আইবুর রহমান শাহকে আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য বিনীত অনুরোধ। সবাই মানুষ এই ব্যস্ততার পরেও উনি রওনা দিয়েছেন, পথিমধ্যে রয়েছেন। উনি আসার সাথে সাথে আমরা ওনাকে মঞ্চে তুলে নেব। আমরা ইতিমধ্যেই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ স্যার রাস্তায় রয়েছেন। উনি আসার সঙ্গে সঙ্গে আমরা ওনাকে মঞ্চে তুলে নেব। এবারে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের চিলরি বন্দরের আরেকজন বর্ষীয় নেতা জনাব আবু হোসেন শাহ। জনাব আবু হোসেন শাহকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে সম্মানিত উপস্থিতি সবাই জোরে করে তালি জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ জনাব ডক্টর আবু নাদির হোসেন স্যার। আমি স্যারকে মঞ্চে এসে প্রধান অতিথির আসন এবং সেই সঙ্গে আমাদের আজকের সম্মানিত ব্যক্তি আমাদের মধ্যমণি অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন স্যারকে মঞ্চে গিয়ে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ধরে একটা কথা তালি, তালি। আপনাদের এই মাত্র আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন, যদি জায়গা থেকে না থাকে তাহলে আমাদের বাম দিকে অনেক চেয়ার রয়েছে, সেখানে আসুন। ইতিমধ্যেই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ورفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام صدق الله العلي العظيم السلام عليكم অত তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বাচ জয়োষিচে কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম্নি ও জয়োষি কেশব ব্যমিশ্রেণে বাক্যেন বুদ্ধিং মোহয়সি বমে তদেকং বাদ নিশ্চিত জ্ঞান শ্রেয়ং আপনুয়ামো ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা জ্ঞান মঞ্জরি ওম শান্তি 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 হরি ওম তৎসৎ নমস্কার সভাপতিকে ফুলের তোলা দিচ্ছেন জায়েদ খান এবং অতিথিকে ফুলের তোলা দিচ্ছেন হাসিবুল ইসলাম হাদি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সংগঠিত আমাদের মধ্যমণি ডাক্তার স্যারকে ফুলের তোলা বরণ করে নিচ্ছেন। এটা বলে রাখি এই স্কাউট সদস্যরা এবার আমাদের এবি ফাউন্ডেশনের অন্যতম সদস্য মহাশয় জয়ন্ত রায়। আমি সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিদেশ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজ আমি মনে করি যে আমাদের চিরিরবন্দর বাসীর জন্য একটা অত্যন্ত গৌরবের দিন, একটা আনন্দের দিন। আমাদের চিরিরবন্দরেরই কৃতি সন্তান অধ্যাপক ডক্টর এম আমজাদ হোসেন, তিনি এই দেশের একজন বরেণ্য চিকিৎসক। আমরা জানি তার জন্ম এইখানেই, এই সুখদেবপুরে। এই প্রত্যন্ত গ্রাম থেকে চিরিরবন্দর হাই স্কুলে লেখাপড়া সমাপ্ত করে সেখান থেকে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, তারপরে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ ও মাতৃকার স্বাধীনতা সংগ্রামে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধাহত হন। সেই মৃত্যুর সঙ্গে যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে তিনি লড়াই করেন। সেখান থেকে স্বাধীন দেশ ও মাতৃকায় তিনি ফিরে আসেন। এসেই তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে এমবিবিএস ডিগ্রি গ্রহণের পরে তিনি আমাদের এলাকার মানুষের উন্নয়নের কথা চিন্তা করতে থাকেন এবং এই চিন্তায় তার অনুপ্রেরণা হিসেবে কাজ করে, যার পরিণতি আপনারা জানেন যে তিনি তার পেশায় দেশের একজন বরেণ্য চিকিৎসক হিসেবে পরিণত হন এবং সামাজিক কর্মকাণ্ডেও তিনি অংশ নেন। আমাদের এই চিরিরবন্দর অবহেলিত জনপদ নিদর্শন স্বরূপ আজকে তার আন্তর্জাতিক খ্যাতি অর্জন। তিনি বাংলাদেশের অর্থোপেডিক সোসাইটির দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং অর্থোপেডিক সোসাইটির বিভিন্ন সেমিনার এবং কনফারেন্সে তিনি এবং আন্তর্জাতিক পর্যায়ে তার খ্যাতি ছড়াতে থাকে এবং বিশ্বের বিভিন্ন স্থানে অর্থোপেডিক চিকিৎসকদের প্রশিক্ষণে তিনি অংশগ্রহণ করেন।
তারপরে তার এই সাফল্য আজকে শেষ পর্যায়ে তাকে আন্তর্জাতিক সংস্থার, জেনেভায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থার যেটা সিকট নামে পরিচিত, সেখানে তিনি সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এটা আমাদের দেশের, শুধু এই চিলির বন্দরের না, দেশের গৌরবকে বৃদ্ধি করেছে যে বাংলাদেশেও স্বনামধন্য এবং বরেণ্য চিকিৎসক আছে, সেটা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে। তার এই অভাবনীয় সাফল্যের জন্য আমরা চিরির বন্দরবাসী আমরা গৌরবান্বিত। তাই এই চিরির বন্দরের কৃতি সন্তানকে আমাদের নৈতিক তার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা সবাই তার মঙ্গল কামনা করে প্রত্যাশা করছি তিনি আন্তর্জাতিক অঙ্গনে যেমন নিজের আসন অধিষ্ঠিত করেছেন, আমাদের এলাকার সুনাম অর্জনেও তিনি তার অবদান অব্যাহত রাখবেন, এই কামনা করেই আমার বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ। এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত অধ্যাপক স্যারেরা এবং আজকে এই যার জন্য এই অনুষ্ঠান, আমি সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। সম্মানিত সুধী, এখানে বক্তব্যের কিছুই নেই। এখন গোটা বিশ্বে একটি মারাত্মক মহামারী পর্যায়ে আমরা এই মানুষ সৃষ্টি আজকে ইউজ করুন। সম্মানিত সুধী, আজকে এই সিকোটে আমাদের এই গ্রাম বাংলা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ সত্যি এর প্রশংসা করে আমি যে কি ভাষায় এটা বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এত বড় একটা সাফল্য যিনি অর্জন করেছেন, এ অত্যন্ত নিরহংকার একজন লোক। ইনি দেশের জন্য যুদ্ধ করেছেন, শুধু যুদ্ধই করেন নাই, তার শরীরের পবিত্র রক্ত এই বাংলার মাটির মুখে মিশে আছে, এটা ভুলে গেলে চলবে না। তিনি আমাদের মাঝে অত্যন্ত সহজ সরল, সবাইকে অত্যন্ত আপন মনে করে যিনি কথা বলেন। সত্যি আমরা এরকম একজন যে লোক আমরা পেয়েছি, এটার জন্য আমি মনে করি আমরা চিরির বন্দরবাসী তথা ওটা বাংলাদেশের লোকের গর্ববোধ হওয়া উচিত। কিন্তু আমরা গর্ব করি না, আমরা শুধু আমাদের কৃতিত্বের সাফল্যের আমরা প্রকাশ ঘটাই। এনার মতো লোকের আজকে এই সংস্পর্শে আসে এই চিরির বন্দরের একটি শিক্ষা নগরীতে পরিণত হয়েছে, এটাকে অস্বীকার করতে পারবে না। যদিও আজকে আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু ইনি প্রথম উদ্যোক্তা যিনি চিন্তা করেছিলেন কি করলে আমাদের এই চিরির বন্দরবাসীকে আরো উচ্চ শিক্ষায় নিয়ে যাওয়া যাবে, শিক্ষার যে স্তরগুলো থেকে এরা কুসংস্কার থেকে বেরিয়ে আসবে, এই চিন্তা ভাবনা করে তিনি আজকে এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমিনাবাগে প্রতিষ্ঠা করেছেন। দেখুন, আমরা বলছি যে ওনার মতো ব্যক্তিত্ব যদি আমাদের এই রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে তাহলে দেশের উন্নয়ন হবে, বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন হবে, মানুষ তার সঠিক সেবা পাবে, মানুষ ন্যূনতম নাগরিক সুবিধাটুকু পাবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আশাবাদী সামনের দিনে ওনার মতো যেন একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের লোক, একজন সৎ, ত্যাগী, নিষ্ঠাবান, শিক্ষিত এবং একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোককেই যেন আমরা আগামী দিনের নেতা নির্বাচন করতে পারি, এটা নিয়ে আপনারা কেউ দ্বিমত করবেন না, এটা আমার অনুরোধ। সম্মানিত সুধী, আজকে আমার ওনার সামনে ওনার সম্পর্কে প্রশংসা করার কিছুই নেই, শুধু একটি কথাই বলবো, আপনারা যে রত্ন পেয়েছেন সেটাকে ধরে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহোদয়, আমাকে কিছু বলার জন্য তো অনুরোধ করা হয়েছে। ওম অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচর তৎপদক দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুমেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যপতি প্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যাতি সন্ধ্যা ভক্তি কাহিনী অর্ধমাতা সিদ্ধানন্দ ভবন্দ ভ্রান্তিনা সিং বেদত্রী ভরানন্দ তথার্থ জ্ঞান মন্ত্র। ওম শান্তি ওম শান্তি ওম
পরিস্থিতি তো আপনাদেরকে পূর্বেই বলেছে, আমি তাই আজকের এই অধিবেশনে আমাকে কিছু বক্তব্য রাখার জন্য কি বক্তব্য দেব। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমি তো ওনাকে ডাক্তার দাদু হিসেবে জানি, আমি দাদুকেও অনুরোধ জানাচ্ছি আজকের এই অধিবেশনে কিছু বলার জন্য। আমি এক সপ্তাহ আগে একটা পত্র পেয়েছিলাম, দিনাজপুর বাসায় পত্র নিয়ে থাকি। সেই পত্রে ওনাকে দেখলাম যে উনি আন্তর্জাতিক অর্থোপেডিক যে সহসভাপতি হয়েছেন, তখন উনি ঢাকায় অবস্থান করতেন। আমি মোবাইলে জানিয়ে নিলাম এবং দাদু ভাইয়ের সঙ্গে অনেক কথা বললাম এই ব্যাপারে। আমি কি বলবো, দাদুর সঙ্গে খুব পরিচিতি। আমাদের গ্রামের বাড়ি পূর্ব সাইতেরা, আর ওনাদের সাবেক বাড়ি দক্ষিণ পলাশ বাড়ি প্রায় 1.5 কিলোমিটার তফাৎ। কিন্তু আমরা যদিও ভিন্ন জাতি হয়ে থাকি, ডাক্তার দাদুর সঙ্গে আমাদের যেটা সম্পর্ক, এই সম্পর্কটা এমনভাবে প্রসারিত করেছে আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদের ফলে। এবং ডাক্তার দাদুর সঙ্গে ওঠা বসা করার পর আমার ভাইও ছিল ডাক্তার কৈলাস চন্দ্র রায়। আজ এমন পরস্পরের মধ্যে গাঁথা পড়ে গেছি যে কিন্তু হিন্দু মুসলমান এটা নাই, আমরা কিন্তু ডাক্তার দাদুর সঙ্গে এক হয়ে গেছি। তাই তাদের এবং আপনাদের সকলের আশীর্বাদ আমাদের পরিবারে এখন ডাক্তার 10 জন। ইদানিং আমার নাতনি বড় ছেলের মেয়ে এই ইদানিং বেসরকারি মেডিকেলে ফাইনাল দিল। এখন আমার পরিবারে ডাক্তারের সংখ্যা 10 জন। আর তার মধ্যে আমার যে ভাস্তি ডাক্তার ভাইয়ের মেয়ে কান্তা রায় রিমি, সেও 2-2.5 বছর প্রিন্সিপাল হিসেবে মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছে। আমি আজকে আমাদের এই প্রতিষ্ঠান যে এই দাদু ভাই এখানে সৃষ্টি করেছে, প্রথম থেকে এই যোগাযোগ ওনার সঙ্গে ওঠা বসা সব কিছু করে এসেছি এবং এখন পর্যন্ত আমরা সেইভাবে চলেছি। আমি এখন আর বেশি কিছু বক্তব্য রাখবো না, তবে আমি এখনো আশীর্বাদ কামনা করতেছি, দোয়া কামনা করতেছি আপনাদের সকলের। আমরা যেন যা জনসংখ্যা দেশের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করে আমরা যাতে ভবিষ্যতে জমি সংক্রান্ত বিষয়ে না যেয়ে আমরা যদি শিক্ষার দিকে আগে না যাই, তাহলে আমাদের এই ভবিষ্যৎ জনসংখ্যার ভিত্তিতে আমরা অনেক পিছিয়ে পড়ব। অতএব প্রতি পরিবারে আমাদের অতিরিক্ত অর্থ বিদেশিদের কাছে ব্যয় না করে শিক্ষার দিকে আমাদের অগ্রসর হওয়াটা আমি ভালো মনে করি। আমার বয়স এখনো চলতেছে 90 বছর, আমি আর বেশি বক্তব্য রাখবো না। আমার ঘোষণা এবং সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সামনে আমার আমন্ত্রিত শ্রদ্ধার ভাই ও বোনেরা, আমজাদ হোসেন সাহেব যে ভাইস প্রেসিডেন্ট হিসাবে যে নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল অর্থোপেডিক সোসাইটির, এটা আসলে খুব গর্বিত বিষয়। কারণ আমাদের সিরিজ বন্দরের কয়েকজন মানুষ বাংলাদেশের সুনাম অর্জন করেছেন, এটা অত্যন্ত গর্বিত এবং ভাষায় কি বলবো এই কথা মানে আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, তার যে চেতনা, তার যে চিন্তা ভাবনা, আসলে তিনি একজন নির্ভীক সঠিক একজন চিন্তাশীল লোক। তিনি শুধু উপরতলা থেকে ভুলে যাননি গায়ের কথা, ভুলে যাননি সাধারণ মানুষের কথা। যেভাবে তার কথা আমি শুনলাম, এই সমস্ত লোককেই পার্লামেন্টে পাঠানো দরকার। আমরা যে
নেতা পেয়েছি, সেই নেতা আমাদের জনগণের সঙ্গে পূর্ণক্রমে মেলামেশা করে না। অত্যন্ত দুঃখের বিষয়, তিনি কে এবং কি মানুষের সঙ্গে মেলামেশা করতে জানে না। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ফলন নেওয়ার চেষ্টা করব, কারণ আমি আমার সচিব পুত্রকে আমি বলেছি, উনি আমাকে প্রস্তাব দিয়েছিল, বলেছিল যে বাবাজি আপনাদের চিরিরবন্দর ডাক্তার আমজাদ হোসেন সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি, আপনি কি বলতেছেন? আমি বলছি আমি সর্বাগ্রহে আপনাকে আমি আমার অন্তর থেকে, অন্তরের স্থল থেকে আমি প্রস্তাব দিলাম, আপনি তাকে সাপোর্ট দিয়ে দেন। লোককে পার্লামেন্টে পাঠা আমাদের ঠিক নয়। এই সমস্ত ডাক্তার আমজাদ হোসেন সাহেবের যে সমস্ত কথাবার্তা আমি শুনলাম, আমার অন্তর আরো সাহেবকে আলোচনা করব এবং বাহাদুর নাসিম সাহেবকে আমি আলোচনা করব যে তাকেই নমিনেশন দেওয়া হয়, তাহলে আমাদের চিরিরবন্দরের অনাকাঙ্ক্ষিত যে রাজনীতির দুর্বলতা এটা কেটে যাবে। যাই হোক, আজ দিনে তাকে যেন আমরা নমিনেশন নিয়ে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও আদাব। ধন্যবাদ। থেকে এসে আমাদেরকে সম্মানিত করেছেন দিনাজপুর আব্দুল রহিম মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল সহ সম্মানিত অতিথিবৃন্দ, সর্বোপরি যাকে ঘিরে আজকে এই সম্বর্ধনার আয়োজন, যিনি আন্তর্জাতিকভাবে শুধু নিজকেই নয় গোটা দেশ এবং জাতিকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, সেই আমাদের সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর ডাক্তার আমজাদ হোসেন সহ উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও আদাব। অর্জন হোক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। অনেকে আসি আমরা, তাহলে আবার বিষয়টি অনুভবের বিষয়, ভাবার বিষয়। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আর যদি কেউ বলতে চান, কেউ কি আছেন? যে আমি তার সঙ্গে একই সঙ্গে আমরা মামা ভাগিনা, একই সঙ্গে মানুষ, ওনার বাবার সঙ্গে আমি একসঙ্গে ছিলাম। উনি কষ্টে মানুষ ছিলেন, সত্য কথা, কিন্তু আজকে এত বড় আল্লাহ তাকে উপরে নিয়ে গেছে, এটার জন্য আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং তার স্বাস্থ্য যেন ভালো থাকে, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অল্প কথায় চমৎকার। এত নাম ধাম স্যারের, যে এই স্যারের পাশে যে আমি বসে থাকবো কোনোদিন, উনি আমাদের স্যারদেরও স্যার, ওনার পাশে যে আমি কোনোদিন বসে থাকবো, বসে থাকার যে আমার সৌভাগ্য হবে, এটা আমি জীবনে কল্পনা করছি। বলার অনেক আছে, যাক সময় সংক্ষিপ্ত। তারপরও স্যার যে এই যে ইন্টারন্যাশনাল একটা যে অ্যাওয়ার্ড পেয়েছে, ভাইস প্রেসিডেন্ট হয়েছে, এটা আমি পত্রিকায় পড়েছি। এসে যেন স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের সুস্বাস্থ্য কামনা করছি। আপনার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাদেরকে আমি এক এক করে আমি ঘোষণা করবো, তারপর আসবেন। আমি ঘোষণা করার পর আপনারা এদেরকে এসে ফোনের পক্ষ থেকে আজকে সংবর্ধনা অনুষ্ঠান সবাই জেনে তাহলে মন্ত্রণ স্মরণ করে রাখবার জন্য চিনিবন্দর মহাসভার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছেন বাবু মনমোহন এবং সাথে রয়েছেন আমাদের অত্যন্ত নবাজক নুরুল ইসলাম শাহ। সবাই জোরে তালি। এবারে অভিনন্দন জানাতে খান শাহবাসীর পক্ষ থেকে সবাই জোরে একটা করে তালি। এবারে বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন অ্যান্ড দিনাজপুর প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি কঙ্কন কর্মকার, আমি ওনাকে তার সঙ্গে তার সহযোগিতা রয়েছে, সবাই জোরে একটা করে তালি। কারণ আপনি জানেন যে সাংবাদিকরা কিন্তু আমাদের সমাজের চোখ, আমাদের সমাজের দর্পণ দেখিয়ে দেয়।
কারণ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের কোথায় অন্যায় হচ্ছে, কোথায় অত্যাচার হচ্ছে, কোথায় ন্যায় করা দরকার। সেই সংগঠনটি এবারে অভিনন্দন জানাচ্ছেন। আরেকবার সবাই জোরে একটা করে দাঁড়ালি, জোরে একটা করে দাঁড়ালি। সবাই জোরে একটা করে দাঁড়ালি, সবাই জোরে একটা করে দাঁড়ালি। অভিনন্দন জানাচ্ছেন বাসারউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বাসারউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মজনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন সহ অনেকে রয়েছেন। এই মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাই। জানি না আর কয়েক বছর পরে আমরা কোন মুক্তিযোদ্ধা পাবো কিনা। এনারাই হচ্ছেন আমাদের কালের সাক্ষী। এনাদেরকে দেখলেই আমার দেশকে দেখা যায়। এবি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছেন এবি ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি এবং যুগ্ম সম্পাদক আইজার রহমান শাহ এবং এরশাদ আলী মন্ডল। সবাই জোরে একেবারে তালি। আমরা একটু সংক্ষিপ্ত করেছি কারণ এই করোনাকালীন সময়ে গ্যাদারিংটা যেহেতু তারা প্রত্যেক বছরে মিলিত হয় এবং সুখে দুঃখে প্রতিষ্ঠানের পাশে থাকে। এবারে আটদাম সাহিত্যের পক্ষ থেকে বলরামরা সবাই জোরে করে দাঁড়ি, জোরে করে দাঁড়ি। মকবুল হোসেন সবাই জোরে করে দাঁড়িয়ে দেবেন, জোরে করে দাঁড়ি। এবারে সদস্যরা সবাই সবাই জোরে একটা করে দাঁড়ি। এবারে আমেনাবাদী রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। সঙ্গে শিক্ষকরা কই আমাদের সবাই জোরে একটা করে দাঁড়ি, জোরে করে দাঁড়ি। এবং আব্দুল মেডিকেল কলেজের হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ, আমরা সবাই জোরে একটা করে দাঁড়িয়ে দিই, সবাই জোরে একটা করে দাঁড়ান। অন্যান্য অতিথিবৃন্দ এবং যাকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছি, শ্রদ্ধেয় শিক্ষক আমার স্যার উনি প্রফেসর আমজাদ হোসেন সহ অন্যান্য সুধীবৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকের আয়োজক বৃন্দের প্রতি যথাযথ সম্মান রেখে একটু আমাকে আপনারা যে সম্মান দিয়েছেন সেটার প্রতি যথাযথ সম্মান রেখে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমাটা এই কারণে যে আমি স্যারের একজন অনুসারী, স্যারের কর্মী। স্যারের অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবো, এটা আমি আসলে বিব্রত বোধ করছি। তারপরেও আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি এর জন্য অনেক কৃতজ্ঞ। আমি বাকি জীবন স্যারের একজন কর্মী হিসেবেই থাকতে চাই। স্যারের সম্বন্ধে, স্যার তো এই মাটির সন্তান, আপনারা আমার থেকে ভালো জানেন স্যারের সম্বন্ধে। তারপরেও আমি প্রথমেই যেটি বলতে চাই যে আমি একজন অর্থোপেডিক সার্জন। আমি স্যারকে দেখেই উদ্বুদ্ধ হয়ে এই সাবজেক্টে উচ্চতর ডিগ্রি অর্জন করেছি। আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই স্যারের কারণেই আজকে আমার এই অর্থোপেডিক সার্জারিতে ডিগ্রি করা। আপনারা জানেন, সবাই জানেন যে স্যার একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। উনি যখন যুদ্ধ পরবর্তী সময়ে আহত অবস্থায়, তখন আমি একটি দুটি কথা না বললেই নয়, আপনারা জানেন যে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত
যে নিটোর এখন তার নাম বাংলাদেশ কেন এশিয়ার মধ্যে বৃহত্তম অর্থোপেডিক হসপিটাল, 2000 বেডের হসপিটাল। সেই হসপিটালের প্রতিষ্ঠাতা ছিলেন একজন বিখ্যাত মার্কিন সার্জন, আমেরিকান সার্জন ডক্টর গাস্ট। দেশ স্বাধীনের পর এই ডক্টর গাস্ট, শ্রদ্ধেয় ডক্টর গাস্ট, উনি মারা গেছেন। উনি বাংলাদেশে বঙ্গবন্ধু সঙ্গে সঙ্গে তৎকালীন আপনারা জানেন যে শুধুমাত্র ঢাকা মেডিকেলে 30 বেডের একটি অর্থোপেডিক ওয়ার্ড, যেটা যুদ্ধ হতো মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছিল, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। মুক্তিযোদ্ধারা এক পর্যায়ে আন্দোলন করতেছিলেন যে তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। সেই সময় ডক্টর গাস্ট বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে এই ইচ্ছা পোষণ করেন। তখন বঙ্গবন্ধু সঙ্গে সঙ্গে বর্তমানে আগারগাঁয়ে অবস্থিত এই বৃহত্তম প্রতিষ্ঠান, সেখানে জায়গা স্যাংশন করেন, তাকে সমস্ত ধরনের সহযোগিতা করেন, সম্মতি দেন, এবং সেই পঙ্গু হাসপাতাল, বর্তমানে তার নাম নিটোর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন। আমি যেটা বলতে চাচ্ছি, সেই ডক্টর গাস্টের সঙ্গে উনি আহত অবস্থায়, আহত মুক্তিযোদ্ধা, তখন থেকে ওনার সংস্পর্শে উনি এসছেন। উনি একজন বিশাল মনের অধিকারী ছিলেন। সম্ভবত সেখান থেকেই আমরা যেটা দেখি, আমাদের এই স্যারেরও বিশাল, উনি একজন বিশাল মনের অধিকারী, হয়তো ওখান থেকেই কিছুটা শিক্ষা পেয়েছিলেন। এবং পরবর্তীতে এই শ্রদ্ধেয় শিক্ষক, উনিও ডিগ্রি অর্জনের পর সেই অর্থোপেডিক হসপিটালে উনি শিক্ষকতার পেশা, চিকিৎসকের পেশা বেছে নেন, এবং উনি অনেক দূর ওঠার পর এক পর্যায়ে, আমি যদি ভুল না বলে থাকি, উনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে একটি বৃহত্তর পরিসরে চলে যান। আপনারা জানেন যে সরকারিভাবে একটু আমরা চাইলেও আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সবকিছু করতে পারি না, সব ধরনের কার্যক্রমে অংশ নিতে পারি না। উনি হয়তো বুঝতে পেরেছিলেন। উনি তখনই সেই পরিসর থেকে বের হয়ে অন্য পরিসরে ঢুকে পড়েন। উনি যদি সেখানে থাকতেন, সেই অর্থোপেডিক্সের সর্বোচ্চ বিদ্যাপীঠ নিটোর, সেটার পরিচালক হিসাবে রিটায়ার করতেন, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। যাই হোক, পরবর্তীতে উনি বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির বিভিন্ন নেতৃস্থানীয় পদে বিভিন্ন সময় আসীন হন, এবং এক পর্যায়ে উনি সোসাইটির সভাপতির পদ অলংকৃত করেন। এবং ততদিনে আমরা যারা ওনার কর্মী, অনেক জুনিয়র ছিলাম। আমিও ডিগ্রি অর্জন করার পরে স্যারের সঙ্গে বিভিন্ন সময় ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়। তো স্যারের সঙ্গে থাকতে পেরে আমার ওই যে আগের বক্তা বলে গেলেন যে স্যারের পাশে বসতে পারবো, এটা আমাদের কাছে স্বপ্নের মতো, এটা আমাদের একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমিও এটা নির্দ্বিধায় বলতে পারি যে আজকে স্যারের পাশে আমি এসে বসছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। তো স্যারের মধ্যে যে আমি লিডারশিপ দেখেছি, এটা সচরাচর বিরল, দেখা যায় না। আমরা আল্লাহর সৃষ্ট জীব হিসাবে, বা যে কোনো প্রাণী, মানুষ না শুধু, যে কোনো প্রাণী নিজের জন্য চিন্তা করবে, এটা একদম সহজাত প্রবৃত্তি, সবাই এটা করে। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা সমাজের জন্য চিন্তা করেন, সামগ্রিকভাবে চিন্তা করেন, দেশের জন্য চিন্তা করেন। যেমন আমরা আমাদের এক নেতা পেয়েছিলাম, বঙ্গবন্ধু। উনি শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বের শোষিত মানুষের চিন্তা করেছিলেন। ঠিক আমি মনে করি যে তারই অনুসারী আমাদের এই শ্রদ্ধেয় স্যার প্রফেসর আমজাদ হোসেন এইরকমই সামগ্রিকভাবে চিন্তা চেতনার অধিকারী। উনি ব্যক্তিকেন্দ্রিক না,
এই সৌভাগ্য আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ ওনাকে এই সৌভাগ্য দিয়েছেন। আমরা প্রতিনিধিত্ব করছি। এটা আমি আগেই বললাম যে আসলে আমরা কল্পনাও করতে পারি না। আমি আরো দেখেছি, আরো আমাদের যে সোসাইটির আন্তর্জাতিক সংগঠন গুলো আছে, এও সংগঠন, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে ওনার যে বলিষ্ঠ ভূমিকা এবং আমাদের মতো ছোটখাটো অর্থোপেডিক সার্জনদের ডেভেলপমেন্টের জন্য ওনার যে আন্তরিক প্রচেষ্টা, বিভিন্ন প্রশিক্ষণ, আপনারা জেনে খুশি হবেন যে আমার এম আব্দুল রহিম মেডিকেল কলেজে অর্থোপেডিক্স এর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে, ডিপ্লোমা ডিগ্রি হয়, 2 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি হয়। এখানেও স্যারের বিশাল বড় একটি অবদান রয়েছে। আপনারা হয়তো মনে করছেন যে উনি শুধু শ্রীবন্ধনের জন্য কাজ করছেন, নো, তা নয়। ওনার নজর চারিদিকে। এই যে আমার কোর্স আছে অর্থোপেডিক্স এর উপর, সেই ছাত্রদের কিভাবে ডেভেলপমেন্ট হবে, কোথায় ট্রেনিং দিতে হবে, সেটাও উনি নজর রাখেন। আমি আসলে আজকে আপনারা যে সংবর্ধনা অনুষ্ঠান করছেন, আমি একদিকে তো অত্যন্ত খুশি, আরেকদিকে আমি নিজে একটু লজ্জা পাচ্ছি যে এই সংবর্ধনা অনুষ্ঠান আপনাদের আগে আমার করা উচিত ছিল। আমি কথা দিচ্ছি যে দিনাজপুরে আমার এই অর্থোপেডিক সোসাইটির পক্ষ থেকে স্যারের জন্য, আসলে এটা একটু বিঘ্নিত হয়েছে এই প্যান্ডেমিক পরিস্থিতির কারণে। আমি অবশ্যই আরেকটি এরকম সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আমি শুধু যেটুকু বলতে চাই যে কোনো কিছু সাবলীলভাবে করতে গেলে ক্ষমতা অপরিহার্য। এটা আমি বলতাম না, এটা তো কোনো পলিটিক্যাল সমাবেশ না, কিন্তু যেহেতু আপনারা কোনো বক্তা বক্তব্যে বলেছেন যে একটু ক্ষমতা দরকার হয়, যে কোনো কাজ করতে গেলে একটু ক্ষমতা দরকার হয়। আবার সবার প্রতি যথাযথ সম্মান রেখে আমি বলতে চাই যে আজকাল এই জায়গাটি একটু নোংরা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমি একদিকে যেমন স্যারকে সেই রকম ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দেখতে চাই আপনাদের মতোই, পাশাপাশি আপনাদের প্রতি উদারতা আহ্বান জানাবো যে এই নোংরা প্রতিযোগিতায় ঢুকে উনি যেন আবার হারিয়ে না যান। আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন আসলে তার লাগবে আর একটু বেটার পজিশনে যেতে গেলে। আপনাদের মধ্যে যেন কোনো ডিভাইডেশন না থাকে, আমি এটুকুই বলতে চাই। সুন্দরকে গোটা বাংলাদেশ এক নামে চেনে। এটা একটি শিক্ষা নগরী হিসাবে পরিচিতি পেয়েছে, একটি অত্যন্ত প্রত্যন্ত উপজেলা হয়েও এখানকার এই যে আমিনাবাকি প্রতিষ্ঠান গোটা বাংলাদেশে এক নামে চেনে। দেশের দূর দূরান্ত অনেক জায়গা থেকে এখানে ছাত্ররা পড়তে আসে, অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, আমি দিনাজপুর অঞ্চলে একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আপনাদের যে কোনো সমস্যা এই রিলেটেড, এই সম্পর্কিত যে কোনো সমস্যা, আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকে। আপনারা আসবেন, যে কোনো ব্যাপার শেয়ার করবেন। স্যারের ব্যাপারে পরবর্তীতে আমি একটু স্বার্থপরের মতোই বলি যে কোনো এরকম একটু সুযোগ যদি করে দেন কৃতজ্ঞ থাকবো, যে কোনো সময় ডাকলেই আসবো। পরিশেষে আমি স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি বিশ্বাস করি যে সুস্বাস্থ্যের উপরে কোনো বড় সম্পদ নাই। আল্লাহ তাআলা ওনাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে সবার প্রতি সশ্রদ্ধ সালাম
আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধী, এবার বক্তব্য রাখছেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি। আসলে আমার সম্পর্কে এত কথা বলতে গেলে আমার নিজেরই লজ্জা লাগে এইসব শুনতে, কারণ আমি আপনাদেরই সন্তান। এই চিবির বন্দরে এখানে আলো বাতাসে বড় হয়েছি, পড়াশোনাও করেছি। এত সৌভাগ্যক্রমে একটা পর একটা স্তর পেরিয়ে একটা জায়গায় আসতে পেরেছি। এটি আপনাদেরকেই চিন্তা করি, যেহেতু আমি গ্রামে গঞ্জে বড় হয়ে এই আলো বাতাসে এই রাস্তাঘাটে কাদা মাটি কাদা জল পেয়ে লেখাপড়া করে, তারপরে এইটাই বোধহয় আমাকে সবসময় একটা ইন্সপিরেশন বা একটা সাহস যোগায় যে তোমাকে এগোতে হবে, অনেক কষ্ট করতে হবে। আজকের যে আপনারা যেটি বললেন, আমাদের অনেক ধন্যবাদ দেবো প্রধান অতিথি দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহেবকে। তিনি এখানে এসে এত সুন্দর সুন্দর কথা বললেন। আমি ওনাকে অত্যন্ত সম্মান জানাই, স্নেহ করি। উনি আমার অনেক কনিষ্ঠ, কিন্তু উনি খুব নিষ্ঠার সঙ্গে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে আমারই ভাই করোনা আক্রান্ত হয়েছিল। আমি ওনাকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বললেন, স্যার আপনি চিন্তা করেন না, আমি আপনার ভাইয়ের সব ব্যবস্থা করছি। এরকম আপনাদের যে কোনো সমস্যায় উনি সবসময় যেতে বললেন, আসলে তাই। উনি বরাবরই আমাদের সাথে আগে থেকে আছেন এবং উনি কাজ করে যাচ্ছেন। উনি বললেন যে আমাদের এই যে আজকের যেটি নিয়ে আলোচনা হচ্ছে, এটি হলো একটা আন্তর্জাতিক বড় সংস্থা, 110টি দেশ এটা প্রতিনিধিত্ব করে এবং এটি একটা প্রফেশনাল মানে গবেষণাধর্মী প্রতিষ্ঠান, খুবই বড় প্রতিষ্ঠান। এবং এটিতে আসলে সৌভাগ্যের বিষয় বাংলাদেশ সৌভাগ্য। আমাকে এটার যে প্রেসিডেন্ট ছিলেন জন ডরম্যান, গত 2 সপ্তাহ আগে উনি ফোন করে বললেন যে আমজাদ তোমাকে কংগ্রাচুলেশন এবং তোমার সাথে সাথে দেশকেও কংগ্রাচুলেশন, শুভেচ্ছা জানাতে চাই আমি। তুমি আমাদের এই বড় সংস্থার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব তোমার ঘাড়ে দেওয়া হলো। এশিয়া প্যাসিফিক রিজিয়নে, যেখানে ভারত, চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, পুরো এই অঞ্চল জুড়ে, মধ্যপ্রাচ্য এবং এই পুরো এরিয়া জুড়ে একটি বড় একটা মানে এখানেই তো সবচেয়ে বেশি জনসংখ্যা। আমি এই যে সম্মাননা, এটাকে আমি আমাদের এই জায়গার আমাদের মানুষ চিত্রির বন্দর খানসামা তথা দিনাজপুরবাসীকে এটি আমার এই যে সম্মানটা আমি উপহার দিতে চাই। এটি আমার না, এটা এই অঞ্চলের এই জায়গার এই দিনাজপুরের জন্য। আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্য, যে মুক্তিযোদ্ধারা আহত হয়েছে তাদের চিকিৎসা, ডক্টর গার্স যিনি বললেন আমাদের আজকে প্রধান অতিথি, যার সঙ্গে থেকে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল, তার কাছে অনেক কিছু আমি পেয়েছি। আমার প্রথম মনে পড়ে উনি প্রথম আমাকে চিঠি লিখেছিলেন, তখন উনি বেঁচে ছিলেন। উনি 2009 সালের 15ই আগস্ট জাতির জনকের যেদিন মৃত্যু, সেদিন ওনারও মৃত্যু হয় 2009 সালে। উনি আমাকে তার আগে 2001 সালে ফোন করে বলেছিলেন, আমজাদ তুমি এত বড় একটা কাজ, আমি তো সবসময় আমাকে বলতেন যখন আমরা গাড়িতে যেতাম কোথাও যাচ্ছি কোথাও রাস্তায়, ঢাকায় বা ঢাকার বাইরে, তো তোমাদের এই ছেলে মেয়েগুলো রাস্তায় কেন? ওরা তো এখন স্কুলে যাওয়ার সময়, যদি একটা দেশকে এগিয়ে নিতে না পারে, শিক্ষায় শিক্ষিত হতে না পারে। দেখো আমরা 300 বছর 250 বছর আগেই আমেরিকার যাতে কোনো বাচ্চারা স্কুলে মুখী না থাকে, স্কুলমুখী দুমুখ না থাকে, সে ব্যবস্থা গ্রহণ করেছে। তো সেই কথাটি আমার খুব মনে ছিল। আমি জানতাম যে উনি আমাকে আমেরিকাও 3 বার, আমি আমেরিকা আমার বাড়ি গিয়েছি, উনি আমাকে নিয়ে ঘুরেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন চার্চে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন মসজিদে, যত ধর্ম মানে যতগুলো আছে প্রায় অনেকগুলো আমার বাড়ির কাছে। উনি সবাইকে যে বলতেন যে দেখো মানুষ, উনি একটা ইন্টারেস্টিং, আমি একটা কথা বলি আজকে আমাদের এই অধ্যক্ষ সাহেবও জানবেন, ওনার চিঠির নিচে লেখা ছিল যে গড হ্যাজ সেন্ড মি ফর এ মিশন, অর্থাৎ মানুষ বিধাতা আমাকে পাঠিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, to help the suffering humanity of my own community
আমার যারা পীড়িত জনগণ তাদেরকে সেবা করার জন্য অ্যান্ড দ্য আদার কমিউনিটিস অফ দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্বের যেখানেই মানুষ পীড়িত হচ্ছে, যেখানেই মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, সে মানুষগুলোর পাশে যেন আমি দাঁড়াতে পারি, সেই উদ্দেশ্যেই আমাকে বিধাতা এইখানে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটি আমার মনে হয় আমাদের অধ্যক্ষ সাহেব জানেন না, এটি আমার মনে হয় বলা উচিত, আপনি সব জায়গায় কথাগুলো বলবেন। The God has sent me for a mission to help the suffering humanity of my own community and the other communities of the world. ওনার প্রত্যেকটা প্যাডে নিচে লেখা আছে এটা। উনি তো আমাকে সবসময় চিঠি দিতেন, আমার সঙ্গে কথা হতো। স্কুল করার অসুস্থ মানুষ, উনি আমাকে বলতেছে তুমি আমার সন্তান তুল্য, আমি আজকে তোমার এখানে থাকতে পারলে, কারণ তুমি আজকে যেটা উদ্বোধন করলে, যে কাজটা করতে যাচ্ছ, একটি অত্যন্ত একটু মহৎ, একটা ভালো কাজ। আমি যদি হাসপাতাল করতাম উনি কখনোই এটা কথা বলতেন না, কারণ উনি বারবারই চিন্তা করতেন যে একটা কমিউনিটিকে, একটা জাতিকে, একটা সমাজকে পরিবর্তন করতে গেলে সেখানে প্রচুর পরিমাণে ভালো মানুষ তৈরি করতে হবে সময়। সেজন্যই আমরা সবসময় চিন্তা করি, বারবার বলি যে আমাদের ছাত্র সমাজকে আলোকিত করতে হবে। এই যে অধ্যাপক আবু সাঈদের একটা প্রতিষ্ঠান আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র, সেখানেও এই কথাটি বলে উনি, এবং উনি আমার সৌভাগ্য হয়েছে যে সেই অধ্যাপক আবু সাঈদের আমি জয়েন্ট রিপ্লেস করেছিলাম, এবং উনি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন, একটা টেলিভিশনে একটা সাক্ষাৎকারে, যে বাইরে কেন যাব, আমার এখানে আমার চিকিৎসকরা এই কাজগুলো করছেন। তো যাক, তো সেই গাছ সাহেবের কথায় আবার আসি, যেটি আমাদের অধ্যক্ষ মহোদয় দেখেন, তার ভিতরে কোনো অহংকার ছিল না। 1974 সালে যখন প্রথম দেখা করতে আমরা যাই তার সাথে, আমি মহসিন, এই মহসিন সাহেব, আমি ওনার বঙ্গবন্ধু প্রথম জিজ্ঞেস করেছিলেন, এই তোদের কোথেকে আসছিস তোরা? উনি তো সবসময় তুই করে বলতেন। বললাম যে আমরা দিনাজপুরের চিরির বন্দর থেকে। ও চিরির বন্দরে ওই রানীর বন্দর থেকে এখনো পাকা হয়নি। এই ইসুফ আলী, আমাদের ইসুফ আলী, অধ্যাপক ইসুফ আলী, যিনি শিক্ষামন্ত্রী তৎকালীন ছিলেন। ইসুফ তোমরা কি করো? এরা আমরা সভা করতে গেছি, রাস্তার তাড়াতাড়ি পাকা করো এবং আওয়ামী লীগ অফিস বানাও একটা চিরির বন্দরে। এই বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। এই বঙ্গবন্ধুর নেতৃত্ব, বঙ্গবন্ধুর নিরহংকার, তাকে কিন্তু আমার মনে হয়েছে এটি একটা বিশাল মানুষ ও বিশাল মনের মানুষ, যে মানুষকে ভালোবাসে। আর ভালোবাসাটাই হচ্ছে তার অপরাধ। সেই জন্যই তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়েছিল, ষড়যন্ত্র করে তার পরিবার সহ তাকে চেষ্টা করেছে নির্বংশ করতে। এটি বাংলাদেশের জন্য কলঙ্কজয় অধ্যায়। তো এইভাবে পুরো পরিবারটিকে শেষ করে দেওয়া চেষ্টা করা হলো। আজকে তারই কন্যা এদেশের নেত্রী, এবং এটি আমাদের যে কত বড় গর্বের বিষয়। আজকে যে কথাটা আমি বলছিলাম, সেই আমেরিকা থেকে আমাকে ইন্টারভিউ নিয়েছিল তার আগে জন ডরম্যান, এবং এটিও ভার্চুয়াল ইন্টারভিউ, অর্থাৎ এই মোবাইলের মধ্যেই, ইন্টারনেটের মাধ্যমে। সেটিও কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনার অবদান। এগিয়ে নিতে গেলে আমাদের এই ইন্টারনেট কানেকশন, আমাদের যেভাবেই হোক আইটি বলা, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সেক্টরটাকে উন্নত করতে হবে। এবং তারই সন্তান সজীব ওয়াজেদ জয়, যে সবচেয়ে বেশি অবদান রেখেছে এটিকে একটা বিশ্বমানের, আমাদের যাতে বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী হিসাবে ব্যবস্থা গ্রহণ করা যায়। কাজে আমাদের এই অর্জন আমি তার কাছে আবেদন করতে চাই, বঙ্গবন্ধুর পরেই তার কন্যা জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কারণ আজকে বিদেশে গেলে সম্মান পাওয়া যায়, বিশ্বাস করেন। আমি বহুদিন ধরে বিদেশে, 71 সালে তো ভারতের সামরিক হাসপাতালে ছিলাম। এই সভাপতি সাহেবের গাড়িতে আমরা একদিনে আসছি, তাই না? সভাপতি সাহেব ওনার গাড়িতে, আমি গরুর গাড়িতে আসছি। তার আগে আর্মি মিলিটারিরা আমাকে, ইন্ডিয়ান মিলিটারিরা নামাই দিয়ে দেয় ওনার বাড়িতেই। সেটা ছিল 71-এর সম্ভবত 29 থেকে 30 ডিসেম্বর। তো তারপরে আমরা ওনার গাড়িতেই এই চিরির বন্দরে ফিরে আসি। তো সেই সব দিন, আজকের দিন দেখেন। তো তারপরে আমি তো ভারতেও দেখেছি, পরে 91 সাল থেকে বাইরে এতবার গিয়েছি বিদেশে, প্রশিক্ষণ নেওয়ার জন্য। আমি দেখেছি যে প্রশিক্ষণ না নিলে, আজকে আমরা যেটি ব্যবহার করতেছি মোবাইলটি, এটিও কিন্তু আমরা তৈরি করিনি। যে মাইকটি আমরা তৈরি কথা বলছি, এটিও আমরা তৈরি করিনি। আমরা সবটাই ওদের নেব, কিন্তু ওদের ভালো জিনিসটা তো আমরা নেওয়ার চেষ্টা করবো। খালি প্রযুক্তিগুলো আরও যদি ভালো নিতে পারি,
আমার সাবজেক্টে, আমার বিষয়ে, অর্থোপেডিক বিষয়ে অধ্যক্ষ সাহেব জানেন যে আমি ট্রমা অ্যাক্সিডেন্ট বিষয়ে প্রচুর কাজ করেছি। দিনাজপুর ওনার সঙ্গে আমি প্রায় কথা বলি। অধ্যক্ষ সাহেব আমাদের এখানে ছেলেদের কী করে প্রশিক্ষণ দেওয়া যায়। আমি রংপুর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান যে শফিকুল ইসলাম, তাই না, শফিককে আমি পাঠিয়েছি সুইজারল্যান্ডে প্রশিক্ষণ নেওয়ার জন্য। যখন বলা হলো যে স্যার আমাদের 4 জন ক্যান্ডিডেট, আমি বললাম যে একজন রংপুর বিভাগ থেকে যাবে। সোজা কথা, আমি জানি না, ওনারা চিটং থেকে, খুলনা থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে একজন ক্যান্ডিডেট দিতে হবে রংপুর ডিভিশন থেকে। তারপরে সেখানে শফিকের নামকে আমি ঢুকাই দিই। এরা 4 জন গিয়েছিল বছর 2 আগে সুইজারল্যান্ড থেকে প্রশিক্ষণ নিয়ে আসে। এরকম অনেক, আমি এখানে দিনাজপুর মেডিকেল কলেজে অনেকবার এসেছি, রংপুর মেডিকেল কলেজে এসেছি টিম নিয়ে এবং বিদেশিদের নিয়ে। অধ্যক্ষ সাহেবের খুব ভালো মনে আছে, বিদেশি ডাক্তারদেরও নিয়ে এসে তাদের করে প্রশিক্ষণ দেওয়া যায়। তো সার্বক্ষণিকভাবে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। চাই কিছু করেন, আপনাকে প্রশিক্ষণ দিয়ে এগোতে হবে এবং আমাদের এই যুব সমাজকে আলোকিত করতে হবে, তাদের মনে আশার আলো জাগাতে হবে। হতাশার কথা বলে লাভ নাই। হতাশা প্রত্যেকটা মানুষের থাকে, প্রত্যেকটা পরিবারের মধ্যে থাকে, প্রত্যেকটা সমাজে থাকে, প্রত্যেকটা দেশে থাকে। দেখুন আজকে আমাদের প্রধানমন্ত্রী যদি এইভাবে না এগোতেন সাহসের সঙ্গে, আজকে আমাদের প্রায় $42 বিলিয়ন আমাদের এখন রিজার্ভ ব্যাংকে, যেখানে বলা হতো মাত্র $100 ছিল না আমাদের 1972 সালে, $100 মাথা পিছু আয় ছিল না, সেখানে আমাদের এখন আয় ভারতের সমকক্ষ হয়েছে এবং যেটিতে ভারত অত্যন্ত বিচলিত। ভারতের মানুষ পাগল হয়ে গেছে, কী করে সম্ভব, এরা তো সব গরিব ফকির, এরা তো আমাদের দেশে আসতে চায়। সেইখানে আজকে আমাদের এই নেতৃত্ব, বলিষ্ঠ চিন্তা, সৎ চিন্তা এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আজকে রিজার্ভ ব্যাংকে বিশাল অঙ্কের টাকা হয়েছে। বিদেশে আমাদের সম্মান করে, বাইরে গেলে আমাদের পাসপোর্টটা দেখলে আগে যেখানে বলতে এই ওদিকে দাঁড়াও, ওদিকে দাঁড়াও, সেখানে বলে না রে এরা আমাদের মতোই। তো আজকের এই চিরির বন্দরের আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা এই সম্মাননায় আমাকে দিয়েছেন, আমি মনে করি আমি কিছুই না, আপনাদের মতো সাধারণ। আমি জানি আমি লাঙ্গল বাইছি, গরু চড়াইছি, এমন কিছু নাই যে করি নাই। সেখান থেকেই আমার আগমন, কাজে আমি সেটাকে কখনো ভুলি না। এই দিনাজপুর, এই চিরিরবন্দর, এই খানসামাই, পার্বতীপুর, এই প্রত্যেকটা ফুলবাড়ি, প্রতিটা জায়গায় আমার বিচরণ হয়েছে সাইকেল নিয়ে। এগুলো প্রত্যেকটাই সেই পাকিস্তান আমল থেকে শুরু করে পরবর্তীতে, বিশেষ করে পাকিস্তান আমল, এখানেও ছোট্ট মনের যে দাগ কেটে যায়, সেটি খুব প্রবল আকারে থাকে, ওটি মনে থাকে যদি আমাদের মধ্যে ওরকম। কাজেই আমার মনে সবসময় চিন্তা করি আমার অঞ্চলকে কী করে ভালো করব। আমার সাবজেক্টে সেজন্য আমি অধ্যক্ষকে বারবারই বিরক্ত করি যে কোন ছাত্রটাকে যদি ভালো করা যায়, যে চায় আমি কোন সাবজেক্ট, জয়েন্ট রিপ্লেসমেন্ট, অ্যাক্সিডেন্ট, হ্যান্ড সার্জারি, স্পাইন সার্জারি, আমাকে নাম প্রপোজ করো, আমি পাঠিয়ে দিতে পারবো। কারণ আমার আন্তর্জাতিকভাবে ওইখানেই আমার একটা সক্ষতা যে আমি যেহেতু বহু দেশ, আমি এমনও গেছি এই 3rd ক্লাসে জার্নি করে গেছি যে একটা 1300 টাকা হোটেলে থাকে, কষ্ট করে দিন কাটিয়েছি। আজকাল ডাক্তার সাহেবরা যায় বিশাল বিশাল দল নিয়ে, প্রিন্সিপাল সাহেব তার কি বলেন, হাজিবুর রহমান স্যার, কিন্তু এইটি ছিল না। 20 বছর আগে যে ডাক্তারদের কেউ সাপোর্ট দিত না, তখন নিজেদের পয়সায় আমি গেছি। কারণ আমার ভিতরে একটা জিনিস ছিল যে আমি আসছি ওই পরিবার থেকে, ওই জায়গা থেকে যেখানে আমার মানুষরা আলো দেখে নাই। এরকম ট্রেন আমাদের কাছে বিশাল ব্যাপার, ট্রেনে ওঠাটাই বিশাল ব্যাপার, বাস তো দেখেই নেই, গরুর গাড়ি ছাড়া কিচ্ছু ছিল না। এখন ডাক্তাররা বলে নিজে বসেন না, হাই কমোড ব্যবহার করেন। আমি যদি নিজে বসতে পারি তা আমাকে মানা কেন করা হবে? নিচে বসার তো অভ্যাস করা উচিত। আমরা তো পায়খানায় দেখি, আমি এটা বারবার বলি, আমি 20 বছর পর্যন্ত লেট্রিন কাকে বলে আমি জানতাম না। ঢাকা মেডিকেল কলেজে দেখলাম ওখানে লো কমোড পায়খানা, প্যান, হাই কমোড তো হলো। আমি যখন আমাকে বিভাগীয় প্রধান হলাম তখন আমাদের এক আত্মীয় আমার শ্বশুরবাড়ির দিক থেকে চিফ ইঞ্জিনিয়ার, আমাদের যে কী বলে বলো তুমি কী বলতেছো, আপনি তো বলেছেন যে মানুষের পাশে দাঁড়াও। তো সেইখান থেকে আমার মনে হয়েছে এই বিপদের সময় আমি করোনা রোগীদেরকে সার্ভিস দিতে চাই। আমি তখন তাকে বললাম, তুমি তোমার হার্টকে জিজ্ঞেস করো, তোমার অন্তরকে জিজ্ঞেস করো, তুমি পারবা কি পারবা না। বলেছে আমি পারবো।
তাহলে বলো অথরিটিকে। তারপরে সে 4-5 মাস একটানা করোনায় ডিউটি করেছে, একটানা। তাকে আমি স্যালুট করি। একটা মেয়ে এসে এই আমাদের এই মানে গ্রামের মেয়ে, কত বড় সে সাহস! এই আপনারা গর্ববোধ করবেন, আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে, আপনাদেরই ভাইস্তে, আপনাদেরই নাতি নাতনি, সে আজকে এত বড় সাহস নিয়ে এই করোনা রোগীদের এই ড্রেস পরে, কি অবস্থা, মুখ টুক সব বন্ধ, ওনাদের স্পেসে যাচ্ছে এরকম ড্রেস পরে সে পুরো সার্ভিস দিয়ে এই কয়েকদিন আগে বলেছে যে আমি স্যার ভালো আছি, কোনো অসুবিধা নেই। আমি তো খবর নিতাম, বলছে স্যার আমি তো আজকে রেজাল্ট বেরোলো, আপনার সঙ্গে সালাম করতে আসলাম, প্রণাম করতে আসলাম। আমার তো বুকটা ভরে গেল, সঙ্গে জড়ায় ধরলাম। তো এইখানেই হলো যে তার মানে এই নয় যে ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়াটাই বড় কথা নয়। আমি কিন্তু বারবার বলি এটা দরকার নাই, এটা ভালো। আমাদের লয়ার হোক, যে লয়ার সত্য কথা মানুষের পাশে দাঁড়াবে, বিপদে আসলে ভালো সাংবাদিক হোক, তাহলে সত্য কথা নিয়ে মানুষের পাশে দাঁড়াবে। এইভাবেই আমরা দেশকে, সমাজকে, পরিবারকে এগিয়ে নিতে পারবো। তো আমি অনেকক্ষণ কথা বললাম। আমার মনে হয় এটি আন্তর্জাতিক সংস্থা আমাদের জন্য এটা কেউ দয়া করে দেয়নি, আমাদেরকে ইলেকশনের মাধ্যমেই যেতে হয়েছে, আমি আপনাদের বলি। এবং এখানে যেহেতু আমার আগে থেকে বললাম জানাশোনা ছিল, আমাকে অনেকে জানতো বহু বছর ধরে, আমাকে সরকারি ঠিকই বলেছে আমি সরকারি চাকরি থেকে বের না হলে, আমি ডিরেক্টর শুধু না, যেখানে মন্ত্রী রুহুল হক সাহেব ছিলেন, উনি আমাকে তো এক মিটিংয়ে গালিগালাজ করবেন, আমি তোমাকে ডিজি বানাতাম, তুমি কেন চাকরিটা ছেড়ে দিলাম। কিন্তু আমি জানি যে আমার হিসাব ছিল যে ডিজি হওয়াটা আমার কাছে বড় কথা নয়, আমি আজকে স্কুল করতে পারতাম না, কারণ এখানে প্রবলেম। সরকারি লোক কী করে উনি ওই গ্রামে যায়, কী করে উনি স্কুলে যায়, কী করে উনি এগুলো করে, নানান রকমের প্রশ্নবিদ্ধ হতে হতো, হয়তো গোপনে করা যেত, সেখানে অনেক সীমাবদ্ধতা ওদের উনি করতেন। পরবর্তীতে আমরা লেখাপড়া এসে যারা ফিরে গেছি, উনি বড় হাসপাতাল তৈরি করেছিলেন, অর্থোপেডিক হাসপাতাল, এবং উনি সবাইকে অনুপ্রেরণা দিতেন, তোমরা বাইরে যাও, দেখো। আমরা বিভিন্নভাবে এই জন্যেই দুনিয়াকে দেখার সৌভাগ্য না হলে এটি দোয়া করবেন আমাদের সবার জন্যই, আমাদের মানুষের জন্য, এই দেশের জন্য, যে দেশ বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন, যে দেশ তারই কন্যা আজকে শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করে ঘুমায় আমার মাথায় ঢোকে না, কারণ আমি দেখেছি ইলেকশনের মধ্যে কোনো যায় আসে না। কিন্তু আমি মনে করি আমার কাজ আমি এগিয়ে নিয়ে যাব আপনাদের সাথে করে। সাংবাদিক মহোদয়রা আসছেন এখানে, অনেকেই কনকন থেকে শুরু করে তারা, আমি আপনাদের সালাম জানাই। আপনারা এই দর্পণ সমাজের আপনাদের লেখনী, আপনাদের তুলে ধরা, দেশ সম্পর্কে ভালো মন্দ বিবেচনা করা আপনারাই করবেন। আমি সবসময় বলি, কঙ্কন ডেইলি স্টারে তাকে আমি ফোন করে বলেছিলাম, কঙ্কন এই যে আমাদের কিডনি ট্রান্সপ্লান্টটা বন্ধ হয়ে গেল, এই যে লিভার ট্রান্সপ্লান্টটা বন্ধ হয়ে গেল, আর তো করতে পারলাম না। অথচ ল্যাবেডের মতো জায়গায় ইউনাইটেড হসপিটাল, প্রাইভেট, সরকারি সব পর্যায়ে কিন্তু এগুলো চালু হয়ে গেছিল। কাজে আপনারা খুবই সতর্কনে লিখবেন। মনে রাখবেন, যদি একটা কথা আছে না, যে পাশের বাড়ির বউ সুন্দরী হলেও সবাই ভাবি হয়ে যায়। তা আমাদের এখন টাকা পয়সা দেখতেছে বাংলাদেশের মানুষের হয়েছে, সবাই কিন্তু সিঙ্গাপুর, ব্যাংকক, ইন্ডিয়া প্রত্যেকটা হসপিটাল খালি তাকায় আছে কবে করোনা শেষ হবে। আসেন 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 বসেন, আপনারা আমাদের চিকিৎসা করেন। আমাদের না, এখানকার শিক্ষকরা কিছু জানে না, তাহলে তো হবে না। আমাদেরকে সেই অবস্থায় আনতে হবে, প্রযুক্তির এবং বাইরে থেকে আনতে হবে, নিজেদেরও জ্ঞান। এখন তো কলটিভলি ডিজিটাল, আঙ্গুলের মাথায় সব। আপনি সিকট, আমি যেটা ভাইস প্রেসিডেন্ট হয়েছি, 3 জন ভাইস প্রেসিডেন্ট, আপনি দেখেন আমার ছবিটা পাবেন, সিকট এশিয়া প্যাসিফিক ছবি সহ বিশাল বড় বেরিয়ে আসছে। যে কোনো জিনিস এখন আর গোপন রাখা যায় না। আসুন আমরা সমাবদ্ধভাবে সবাই মিলে আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আবদ্ধভাবে চেষ্টা করি। অনেক ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেব। আমার মামা উনি শিখিয়ে বলেছেন, ছোটোবেলার থেকে আমাকে বড় করেছেন। এই মানুষগুলোই আমি আরও সামনে অনেক আমার আজকে আমাদের আমি বলবো যে একজন অনেক বড় মাপের মানুষ উনি। ওনার ছোটো ভাই কৈলাস চন্দ্র রায়, উনি বারবার এসছেন। আমি বলবো ওনার কথা, উনি আমাকে প্রথম দিনে ঢাকা থেকে দিনাজপুর নিয়ে আসলেন। আমার ছেলের বাড়ির বলতে তখন আমি আসলাম ঢাকায় 96 সালে। উনি বললেন তোমাকে দিনাজপুরে আসতে হবে, এখানে কাজ করতে হবে। আমি বললাম দাদা কী করবো, স্কুল এই হাসপাতাল দেবো? কারণ না, হাসপাতাল করে লাভ নেই, আমাদের জায়গা চিনির মধ্যে অধিকার মানুষজন, খুবই শিক্ষা অভাব, স্কুল করো।
আজকে সে কথা আমার মনে আছে। উনি বারবার স্কুলে আসতেন, শিক্ষকদের উদ্দেশ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। আমার আজকে আপনি আসছেন, আজকে উনি নাই, প্রয়াত হয়েছেন, কিন্তু ওনার শ্রদ্ধা করি। ও আরেকটি কথা বলবেন নয়, আমি যখন প্রথম আহত হই তখন উনি ছিলেন বালুরঘাট হাসপাতালে। বালুরঘাট হাসপাতালে উনি ছিলেন, না 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 নাম বলি, উনি যখন ডাক্তার হিসেবে বালুরঘাট হাসপাতালে। শেষ করতেছি আপনাদের সবাই কথা আবারও সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানিয়ে আপনারা আমাদের শ্রদ্ধা সম্মান এবারে এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সমাজের সভাপতি, আমাদের বর্ষিয়ার নেতা, সর্বজন শ্রদ্ধেয় জনাব আইবুল রহমান শাহ। আলোচনা প্রধান অতিথি মেডিকেলের আরো উপস্থিত আছেন মঞ্চে এই মেডিকেলের অফিসার উপস্থিত, আরো উপস্থিত রয়েছেন মা বোনেরা, ছাত্রছাত্রীরা, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। যাই হোক, এক সপ্তাহ আগে যখন আমি শুনি এই কথাটি, তখন কিন্তু আমি যারা আমার কাছে বাহক হিসাবে যে কথাটা পৌঁছায়, তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলি যে আমাদের একটা অনুষ্ঠান করা উচিত। আমি মনে করি একটা ডাক্তার হিসেবে তো উনি পেয়েছেন, এবং সে উনি একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসাবেও চিরিবন্দরবাসী, আমাদের এটা ওনার একটা অনুষ্ঠান করা উচিত। সেই মর্মে আর 7 দিন পূর্বে আমরা এটা একটা ডেট ঠিক করি, তারপরে ওনার সঙ্গে আলোচনা করার পরে এই অনুষ্ঠানটি করি। যাই হোক, আমি মনে করি আপনারা বিভিন্ন বক্তার কাছে বক্তব্য শুনলেন। আমি কি বলবো, আর আমার গ্রামেরই মানুষ, আমার জায়গারই মানুষ, উনি তো সবই বলেছে। উনি যখন আহত তখন আমিও ইন্ডিয়ায় ছিলাম, একসঙ্গে গরু গাড়িতে এসেছি। তারপরে ওনার তো ইতিহাস উনি সবে আপনারা জানেন, শুনলেন, বললেন। কিন্তু আজকে চিন্তা করতে হবে যে চিরির বন্দরে আজকে শিক্ষানগরীটাকে যে দান হয়েছে, তার জন্য এটা আপনাদের বুঝতে হবে যে তারই দৌলতে বা তারই সদিচ্ছার উপরে হয়েছে। অনেক প্রতিষ্ঠান হয়েছে এখানে, শিক্ষার কোনো অবকাশ নাই, অনেক ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, হচ্ছে। আজকে যে আমাদের অনুষ্ঠান, এই খ্যাতি সম্পন্ন যে এটা আপনাদের চিন্তা করতে হবে, চেতনা করতে হবে। আজকে চিরির বন্দর, যখন আমরা দিনাজপুর গেছিলাম, তখন ঢাকা গেছিলাম, দিনাজপুরের লোক কি দিনাজপুর বলতাম বা চিরির বন্দর তো চিনতই না। এখন যদি আমরা বলি ঢাকাতে বাড়ি কোথায় ভাই, তা আমার বাড়ি চিরির বন্দর, দিনাজপুর জেলা, ও আপনাদের খুব সুনাম হয়েছে। এই যে শিক্ষানগরী বলে এতে আজকে আমাদের যে দেশে বা এই চিরির বন্দরের যে গৌরব, এটা আপনাদের সবারই। আমি মনে করি যে উনি হলেন প্রথম লোক যে এই শিক্ষানগরী আমাদের চিরির বন্দরে এনেছে। আজকের বিদেশ থেকে যে রাহুলকে পুরস্কার হয়েছে, ভাইস প্রেসিডেন্ট উনি হয়েছে, এটা কার? ওনার জন্য। চিরির বন্দরের মানুষ উনি, চিরির বন্দরের আমাদের সবারই দেখা উচিত। যাই হোক, আমি মনে করি যে ওনার সম্বন্ধে ওনার বলার আমার কিছু নাই, আপনারা সবাই জানেন। আজকে যে অনুষ্ঠান, এটা আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান। যাই হোক, এটা কোনো পলিটিক্যালি অনুষ্ঠান না। মানুষ বলতে বলতে আবেগে বশীভূত হয়ে হয়তো কোনো কথা বলে যদি থাকে, এটা কিন্তু পলিটিক্যালি নয়। মানুষের আবেগের ভুলে হয়তো বলতে পারে,
এটা কিন্তু আপনারা কেউ কোনো মনে রাখবেন না, এটা আমি মনে করি। যাই হোক, আমি মনে করি যে উনি যে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, এই আলোচনাটা আপনারা বাড়িতে, দোকানে, হাট বাজারে যেখানে আপনারা বলবেন, এটা আলোচনা করবেন। তাতে হবে কি, আমাদের না, ওনার না, আমাদেরই বাড়বে, সম্মান বাড়বে। আমি চিরিবন্দরবাসীর কাছে অনুরোধ করছি যে এইটা আপনারা বলবেন, গল্প করবেন, আমি অনুরোধ করছি। এই বলে আপনাদের সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। আসসালামু আলাইকুম। যাই হোক, আজকাল আয়োজন সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ। আমরা আর অতিরিক্ত 10 মিনিট সময় নেব, কারণ ওইদিকে একটু সামান্য একটু ব্যবস্থার একটু সময় লাগবে। এই জন্য আমাদের